আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে ভোটের রাজনীতি এবং ভোটের মাঠ অনেকটা ঠিক জটিল নাকি জটিলতর, নাকি ভয়ঙ্কর, নাকি আশঙ্কাজনক, এটা বোঝা যাচ্ছে না, বলা যাচ্ছে না। সরকারের কথাবার্তা শুনলে মনে হচ্ছে যে বাংলাদেশে এরকম একটা নির্বাচন হবে, সেই নির্বাচন পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে। রাষ্ট্রের যে সকল কর্মকর্তা কর্মচারী যারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য গত ১৭ মাস যাবৎ প্রাণান্ত চেষ্টা করছেন, যারা এখনো পর্যন্ত ঘাড় উঁচু করে কথা বলার যোগ্যতা অর্জন করেনি, যাদের মেরুদণ্ড নিয়ে তারা নিজেরাই লজ্জার মধ্যে আছেন, তারা এখন পুরো জাতিকে আশ্বাস দিচ্ছেন চিন্তার কোনো কারণ নেই, নির্বাচন হবে এবং আমরা দায়িত্ব পালন করব, চোখ বুজে আপনারা ভোট কেন্দ্রে নির্ভাবনায় আসবেন। এর বিপরীতে বিভিন্ন ভোট কেন্দ্র, বিভিন্ন নির্বাচনী এলাকা, বিভিন্ন প্রার্থী এবং রাজনৈতিক দল, তাদেরকে কেন্দ্র করে একটার পর একটা অপ্রীতিকর ঘটনা এবং আশঙ্কা যেভাবে দানা বাঁধছে, তাতে করে সঠিক সময়ে নির্বাচন হবে, ভালো একটি নির্বাচন হবে, শান্তিপূর্ণ একটি ক্ষমতার হস্তান্তর ঘটবে এবং গণতন্ত্রের উন্নয়ন ঘটবে। জুলাই আগস্ট বিপ্লব, হানা ভোট থেকে শুরু করে যা কিছু এই সরকার তোড়জোড় করেছিল, তার একটা শুভ পরিসমাপ্তি ঘটবে। তার কোনো লক্ষণ এখনো পর্যন্ত আমাদের দেশের সবচেয়ে বেকুব যে লোকটি রয়েছে সেও ভাবতে পারছেন না। আর যারা জ্ঞানীগুণী রয়েছেন তারা তো দাড়ি বাঁকা করে, মোজ বাঁকা করে, চুলে জট ফেলে, তারপরে নাকে নস্যি লাগিয়ে বলছেন আচ্ছা ঠিক আছে, ভেবে দেখি কি হয়। অথচ নির্বাচনের আছে মাত্র ২ সপ্তাহ, অর্থাৎ ১২ তারিখে যদি নির্বাচন হয় ৪৮ ঘন্টা আগে প্রচার প্রপাগান্ডা বন্ধ হয়ে যাবে। ২ সপ্তাহ না, ঠিক হায়েস্ট ১০ দিন। তো এই ১০ দিনের এই সময়টিতে আমরা কি দেখছি? তারেক রহমান সাহেব বড় বড় জনসভা করে বেড়াচ্ছেন, জামাতের আমির বড় বড় জনসভা করে বেড়াচ্ছেন এবং বাংলাদেশের যে সকল এলাকাতে স্ট্রং, শক্তিশালী বিদ্রোহী প্রার্থী আছে, এরকম ৪-৫ জায়গাগুলোতে যাদের ক্রেজ আছে, পরিচিতি আছে, জাতীয় রাজনীতিতে পরিচিতি আছে এবং যাদের টেলিভিশন ফেজ আছে, এ সকল প্রার্থীদের এলাকাতে যে সকল মারামারি, হট্টগোল, গণ্ডগোল হচ্ছে, সেগুলো আমরা ফেসবুকে দেখছি। এর বাইরে সত্যিকার অর্থে কী হচ্ছে? আপনারা এই যারা ফেসবুক, ইউটিউব দেখেন, আপনারা কি জানেন যে ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা মিরপুর। মিরপুরে কী হচ্ছে? আপনারা কি জানেন কারওয়ান বাজারে কী হচ্ছে? বিএনপির যে জোট প্রার্থী মিস্টার সাইফুল, জামাতের প্রার্থী তার নামও সাইফুল, আর বিদ্রোহী প্রার্থী তার নামও সাইফুল, ৩ সাইফুল। সেখানে কী করছেন? অথচ ওয়ান অফ দ্য কে পয়েন্ট কারওয়ান বাজার, ফার্মগেট, বেগুনবাড়ি এই সমস্ত এলাকাতে। ধানমন্ডিতে কী হচ্ছে? ধানমন্ডি ১০, যেটা ঢাকা ১০ আসন, সায়দাবাদ বাস টার্মিনাল এলাকাতে কী হচ্ছে? আমরা শুধুমাত্র ঢাকা শহরে মির্জা আব্বাস আর নাসিরুদ্দিন পাটোয়ারি কী করছেন এই একটা খবর ছাড়া আর কোনো খবর জানি না। ব্রাহ্মণবাড়িয়া শুধু রুমিন ফারহানাকে কাঁদতে দেখি, হাসতে দেখি, তার হাস নিয়ে যা কিছু হচ্ছে এগুলো দেখি। আর আমার যে নির্বাচনী এলাকা পটুয়াখালী ৩, সেখানে নুরুল হক নুরুর যে কথাবার্তা এবং তার প্রতিপক্ষ হাসান মামুন তার কথাবার্তা শুনছি। এই হলো নির্বাচন। মানে জামাতের আমিরের বক্তব্য, তারেক রহমান সাহেবের বক্তব্য, আর এই যে বাকি যে ৩ জন, মির্জা আব্বাস, তারপর নুরুল হক নুরু এবং রুমিন ফারহানা, এর বাইরে কোনো আলাপ আলোচনা আছে? হ্যাঁ আছে। হঠাৎ করে আরেকজনের বক্তব্য সামনে আসছে, সেটা হলো আসিফা আশরাফি পাপি এবং তার হাজব্যান্ড যে জনাব হারুন, তাদের সঙ্গে ওখানে জামাতের প্রার্থীর যে বিতণ্ডা চলছে, ওটা নিয়ে কিছু কিছু খবর আসছে, কিন্তু এর বাইরে অন্য কোথাও কোনো খবর আমাদের জাতীয় গণমাধ্যম, আমাদের যে সামাজিক মাধ্যম, এখানে ওইভাবে আসছে না। ফলে আমরা যারা ঢাকা শহরে বসবাস করছি, এই শহরে প্রায় ২.৫ কোটি থেকে ৩.৫ কোটি লোকের বসবাস। এই ৩.৫ কোটি লোকের সঙ্গে সঙ্গে ঢাকার আশেপাশে যদি নারায়ণগঞ্জ ধরেন, নরসিংদী ধরেন, সাভার ধরেন, অর্থাৎ মানিকগঞ্জ ধরেন, এই যে পদ্মার এপারের যে অংশটুকু আছে, অর্থাৎ পদ্মা, মেঘনা, এটার যে মোহনা, এই এলাকাতেই দেশের কম করে হলেও ৮ কোটি মানুষ বসবাস করে। ১৮ কোটি মানুষের মধ্যে ৮ কোটি মানুষ এই এলাকাতে বসবাস করে। তো এই ৮ কোটি মানুষের যে
অধ্যুষিত এলাকায়, এখানে যদি আপনি ভোটার ধরেন 4 কোটি ভোটার, তো সেই 4 কোটি ভোটারের মধ্যে কয়টি এলাকা নিয়ে আপনি কথাবার্তা হচ্ছে? তারেক রহমান সাহেব একটা ভোট কেন্দ্রে যাচ্ছেন বা একটা নির্বাচনী জনসভায় যাচ্ছেন, একটা আ নির্বাচনী এলাকায় যাচ্ছেন, সেখানে কখনো ৫,০০০, কখনো ১০,০০০, কখনো ৫০,০০০ লোক হচ্ছে। এটা আসলে ভোটের সার্বিক চিত্র নয়। কিংবা জামায়াতের আমির যাচ্ছেন ১০,০০০, ২০,০০০, ৫০,০০০ লোক হচ্ছে, এটা ভোটের চিত্র নয়। আমার কাছে যেটা মনে হচ্ছে ভোটটা বেসিক্যালি পর্দার আড়ালে ধুমায়িত হচ্ছে। কার পক্ষে যাবে, কার পক্ষে যাবে আমরা জানি না। কিন্তু ফলাফল যে ভালো কিছু হবে না তা নেতাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে। আজকের দিনটি পর্যন্ত এই ভিডিও যখন করছি, এই ভিডিও করছি জানুয়ারি মাসের ২৭ তারিখ রাতে। আজকের দিন পর্যন্ত বাংলাদেশের একজন সিঙ্গেল লোক নাই যার এই রাজনীতির অভিজ্ঞতা আছে, কিন্তু এই রাজনীতির কোনো পক্ষ নয়, স্বার্থ নেই। এরকম কোনো বিশেষজ্ঞ, এরকম কোনো কর্তা ব্যক্তি, এদের তো মোরলেস অনেককেই আমি চিনি। তাদের সঙ্গে রোজ রাতে টেলিভিশনে টক শো করি, সভা সমিতি সেমিনারে দেখা হয়, টেলিফোনে কথাবার্তা হয়। একজন সিঙ্গেল লোক ইতিবাচক কথা বলছে না। সবার মধ্যে হতাশা। সেই হতাশাকে দূর করার জন্য একজন আরেকজনকে জিজ্ঞাসা করছেন যে, ভাই কি খবর? ইলেকশন হবে তো? আমি ভিডিও করছি, কিন্তু আমার যখন অনেকজনের সঙ্গে দেখা করার সাক্ষাৎ হচ্ছে, আমাকে জিজ্ঞেস করছে, ভাই হবে তো? আমিও জিজ্ঞেস করছি, আপনার কি মতামত, হবে তো? এরকম। তো এই সময়টিতে মানে আর মাত্র যেখানে মাত্র ১০ দিন আছে, সেই ১০ দিন আগে এইরকম একটা নির্বাচন নিয়ে যে তোড়জোড় সরকারের, সেই তোড়জোড়ের বিপরীতে এ সকল কথাবার্তা ভালো লক্ষণ নয়। নেতিবাচক কোনো কথা আমি বলতে চাই না। কিন্তু অ্যাটলিস্ট তো যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে বা ঘটবে, সেই ব্যাপারে তো ন্যূনতম সতর্কতাবোধ থাকতে হবে, প্রস্তুতি থাকতে হবে, এবং সেটা না থাকলে আমাদের কী মহাসর্বনাশ ঘটতে পারে, এতটুকু বোধও তো আপনার আমার থাকতে হবে। যাই হোক, আজকে যে শিরোনাম নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক যে বড় বড় দলগুলো রয়েছে, সেই দলের নেতাকর্মীদের, শীর্ষ নেতাদের যে বক্তব্য, সেই বক্তব্য আরও আতঙ্ক তৈরি করছে। ইতিমধ্যে আপনারা জানেন যে জনাব তারেক রহমান সাহেব সন্দেহ প্রকাশ করেছেন যে তিনি বলছেন যে নির্বাচন নিয়ে চক্রান্ত হচ্ছে। তারপর জামাতের আমির তিনিও নির্বাচন নিয়ে শঙ্কাবোধ করছেন যে নির্বাচন নিয়ে মানে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হচ্ছে, ভোট চুরি করার চেষ্টা করা হচ্ছে, ডাকাতি করার চেষ্টা করছে, এবার ডাকাতদের হাত কেটে দেওয়া হবে। মানে এরকম নানা রকম নানা মহল থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও বসে নাই, তিনিও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। ভালো কথা। এরই মধ্যে যেটা হচ্ছে, তারেক রহমান সাহেব একটি তার বক্তব্যে বলেছেন যে আপনারা তাহাজ্জুদ নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন, তারপরে ভোট কেন্দ্রে পাহারা দিবেন, সারাদিন ভোটাররা যেন নির্ভাবনায় নিশ্চিন্তে ভোট দিতে পারে। আর সারাটা রাত তাহাজ্জুদের পর আপনারা পাহারা দেবেন, কেউ যেন ব্যালট বাক্স ছিনতাই করতে না পারে, সিল মেরে ব্যালট বাক্স ভরতে না পারে, এগুলো পাহারা দেবেন। ওনার কথা কজন শুনবেন আর কজন ভোট কেন্দ্রে উপস্থিত হবেন আর কজন তাহাজ্জুদ নামাজ পড়বেন, এগুলো পরের বিষয়। কিন্তু বিএনপির লোকজন তাহাজ্জুদ নামাজ পড়ে। আবার তারেক রহমান সাহেবের নির্দেশে তিনি সারা বাংলাদেশের যদি আপনি ১৫,০০০ ভোট কেন্দ্র ধরেন, ১৫,০০০ ভোট কেন্দ্রে তার যদি ১০ জন করে তাহাজ্জুদি কর্মী বাহিনী লাগে, তাহলে তার ১.৫ লাখ কর্মী বাহিনী লাগবে। আপনার কি মনে হয় বিএনপিতে ১.৫ লাখ লোক তাহাজ্জুদ নামাজ পড়ে? বিশেষ করে যারা তরুণ, যাদের বয়স ২৫ থেকে ৩৫-এর মধ্যে বা ২০ থেকে ৩৫-এর মধ্যে, তারা তাহাজ্জুদ নামাজ পড়ে তারেক রহমান সাহেবের কথা মতো ভোট কেন্দ্রে যাবেন এবং ঈমান এবং ইয়াকিনের সঙ্গে দায়িত্ব পালন করবেন। এবং এটা নিয়ে আপনার যদি সন্দেহ থাকে, তাহলে জামাতের অবস্থা কী? জামাত টিটকারি করছে, ও মাই গড! তাহাজ্জুদ নামাজ পড়ে হলো জামাতের লোকজন, আমরা পড়ি তাহাজ্জুদ নামাজ। বিএনপি কি তাহাজ্জুদ নামাজ পড়ে? বিএনপি যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহলে বাইতুল মোকাররমের সামনের দোকানগুলোর অবস্থা কী হবে? বিএনপি যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহলে গুলিস্তানের যে হকার, তারপরে সায়দাবাদের বাস স্ট্যান্ড, মিরপুর স্টেডিয়ামগুলো যে আছে, সেই স্টেডিয়ামের চারিপাশের যে চাঁদাবাজি, মার্কেটগুলোর চাঁদাবাজি, গুলিস্তানের মার্কেটগুলোর চাঁদাবাজি, কারওয়ান বাজারের চাঁদাবাজি, এগুলোর হবেটা কি? তাহাজ্জুদ আর চাঁদাবাজি তো একসাথে চলতে পারে না। বিএনপির লোকজন তাহাজ্জুদ নামাজ পড়বে, তাও আবার তারেক রহমান সাহেব বলছে তাহাজ্জুদ পড়ে সেখানে যাবেন। এগুলো নিয়ে তারা যথেষ্ট ঠাট্টা, মশকরা, ইয়ার্কি করার চেষ্টা করছে। দ্বিতীয়ত, তারা বলার চেষ্টা করছে যে তাহাজ্জুদের কথা বলে গভীর রাতে মূলত তিনি বিএনপি নেতাকর্মীদেরকে ভোট কেন্দ্রে পাঠাচ্ছেন ভোট ডাকাতি করার জন্য।
এটা একটা কথা হলো? আমরা কি বসে থাকবো? তারা ভোট ডাকাতি করবে, আমরা কি বসে, বসে আঙ্গুল চুষবো? এই ধরনের যে প্রতিপক্ষের যে সমালোচনা, এটা বিএনপি জামাতের অনেকে করছেন এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়ছে। এর বাইরে জামাতের যারা লোকজন রয়েছেন তাদের বক্তব্য যে এই যে তাহাজ্জুদ নামাজ পড়া, তাহাজ্জুদি হুজুর, রাজনীতিতে এই কথাগুলো তো আসলে শেখ হাসিনার জমানাতে অহরহ হতো। ওই সময়টাতে বিএনপির লোক, জামাতের লোক সবাই ঠাট্টা মশকরা করতো যে তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর রাতে তাহাজ্জুদ পড়েন, জায়নামাজে বসে, বসে তিনি সিদ্ধান্ত নেন আগামীকাল তিনি কী করবেন। কয়টি মামলা হবে, কয়টা মোকদ্দমা হবে, কয়টি গুম হবে, কয়টি হত্যা হবে, কয়টা টেন্ডারবাজি হবে, কোন ব্যাংক দখল করা হবে, এই জিনিসগুলো তিনি সেখানে বসে, বসে সিদ্ধান্ত নেন। এবং এগুলো ওই সময় খুব মার্কেট পেত, ভীষণ রকম মার্কেট পেত। তো সেই একই কথা যখন জনাব তারেক রহমান সাহেবের মুখ দিয়ে বের হচ্ছে, তখন জামাতের যারা লোকজন তাদের বক্তব্য হলো, তাহলে হলোটা কি? আমরা এত বড় বিপ্লব করলাম, এত কষ্ট করলাম, নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, অত ভালো ভালো কথা আমরা বললাম, এগুলোর পরিণাম কি তাহাজ্জুদ? তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল। শেখ হাসিনা কথাগুলো স্মরণ করে যদি তারেক রহমান সাহেব কোনো কাজ করেন, তাহলে তাকে বলতে হবে শেখ হাসিনা নাম্বার 2 বা ভার্সন 2, দ্বিতীয় সংস্করণ। কাজে এই যে রাজনীতির ময়দানে তাহাজ্জুদ পড়া, তারপরে তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রে পাহারা দেওয়া, এটা আমরা অতীতে কখনো শুনিনি। এটা আনকরা, নতুন। আর নতুন যখন কোনো জিনিস আসে সেখানে নানা রকম ভয় থাকে, ভীতি থাকে, আতঙ্ক থাকে। তো সেই আতঙ্ক রাজনীতির ময়দানকে উত্তপ্ত করে তুলেছে, সেই আতঙ্ক রাজনীতিবিদদেরকে আশঙ্কাগ্রস্ত করে তুলেছে। আর রাজনীতির ময়দানে যে অস্থিরতা তৈরি করেছে, সেই অস্থিরতা আলটিমেটলি পুরো দেশ এবং জাতিকে কোথায় নিয়ে যায় সেটাই দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।